আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিসংখ্যানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। এই টপিকটি নাম হলো গড় নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য যেমন অনেক মানুষের কনফিউশন আছে, আমি সেটা কিন্তু দূর করে দিয়েছি। সেহেতু আজকে গড় নির্ণয়, এটাতেও আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আমি এই গড় নির্ণয়ের উপরে একটি ক্লাস নিব। এই একটি ক্লাসে আপনি গড় নির্ণয়ের ভিতর থেকে যত প্রশ্ন আসে সব আপনি সলভ করে ফেলতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমার পরবর্তী আরও ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আজকে ক্লাস শুরু করা যাক। তো এখানে তো হেডিং দেখাই যাচ্ছে পরিসংখ্যান গড় নির্ণয়। হ্যাঁ, তো আমরা এখানে একটাই প্রশ্ন নিয়েছি। এই একটা প্রশ্ন নিয়ে আমরা দুই ধরনের গড় নির্ণয় করব, বুঝেছেন? অনেকেরই ধারণা আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় দুইটা একই জিনিস, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। এই দুইটা এক জিনিস না, এই দুইটা হলো আলাদা জিনিস। এখন আমাদের বর্তমানে যে পরিসংখ্যানের যে প্রশ্নের টাইপ আসে, বেশিরভাগগুলোতেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দেয়, কিন্তু হঠাৎ করে যদি কোনো বোর্ডে গাণিতিক পদ্ধতিতে গড় দিয়ে দেয় তাহলে তো একটু সমস্যা হবে। সেহেতু দুই পদ্ধতিই শিখে রাখা ভালো, কারণ দুই পদ্ধতি শিখে রাখলে আমাদের তো কোনো ঝামেলা থাকলো না। আমি দুই পদ্ধতিই পারি, তেন আমার কোন টেনশন? যদি টেনশন থাকতো আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে পারি কিন্তু গাণিতিক পদ্ধতিতে পারি না, তাহলে আমার একটা সমস্যা থাকতো। কিন্তু আমি যখন দুই পদ্ধতিটাই পারি তাহলে তো আমার কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। তো শুরু করি। তো আমরা এখানে হেডিং দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি, শ্রেণীব্যক্তি সব তুলে ফেলেছি। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীতে যা যা লাগবে তা হলো শ্রেণীব্যক্তি তো লাগবেই, তারপরে লাগবে মধ্যমান, শ্রেণীর মধ্যমান। সেহেতু শ্রেণীর মধ্যমানকে আমরা কী দিয়ে প্রকাশ করি? xi দিয়ে আমরা এই শ্রেণীর মধ্যমানকে প্রকাশ করি। এরপরে লাগবে গণসংখ্যাকে যেহেতু আমরা fi দিয়ে প্রকাশ করি, এটা তো সবাই জানাই, আমরা এই গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করি। তারপরে লাগবে ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, লাগে মনে হয় এইটা অনেক ভয়ের জিনিস, এটা দিলে মনে হয় আমি আর পারবো না, কিন্তু এটা কোনো ব্যাপারই না। ধাপ বিচ্যুতির আমরা এটা সলভ করতে থাকি। আমি আপনাদের একটা এমন সহজ টেকনিক শিখিয়ে দেব যে ধাপ বিচ্যুতি বের করা এটা পানি ভাত। তো প্রথমে মধ্যমান বের করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আবারও বলি, মনোযোগ দিয়ে শুনবেন। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করে এটা ভাগ করে নিই। তো একটা ভাগ করলে বাকিগুলো এমনিতেই বোঝা যাবে। তো 31 + 40 ভাগ 2, তো কত বের হলো? 35.5। হ্যাঁ, তো কত বের হলো? 35.5। 35.5। তো এরপরে 41 + 50, 41 + 50 ভাগ 2, কত? 45.5। এরপরটা হবে 55.5, এরকমই হবে। তারপরে আপনারা শিওর করতে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবেন, এইরকমই সহজ। 55, তারপরেরটা হবে 65.5, তারপরেরটা হবে 75.5, এইরকম করে সবগুলো লিখে নিব মধ্যমানটা। তারপরে কি 95.5। দেখি লাস্টেরটা দেখে নিই। 91 + 100 ভাগ 2। হ্যাঁ, ঠিক আছে, মধ্যমান বের করা আমাদের ঠিক আছে।
এখন তো গণসংখ্যা, ও গণসংখ্যাটা তো আমি প্রশ্ন দেখে তুলিনি, সেহেতু গণসংখ্যাটা আমার এখন তুলতে হবে। আমি প্রশ্নটা দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, আমি প্রশ্নটা বের করে নিই। তো এখন আমি গণসংখ্যাটা তুলে ফেলি প্রশ্নটা দেখে। তো গণসংখ্যাটা প্রশ্নতে কী দেওয়া আছে দেখে নিই। 6, 8, 10, 12, 5। তো 6, 8, 10, 12, 5। 6, 8, 10, 12, 5, 7, 2। হ্যাঁ, 7, 2। এখন আমরা এসে পড়েছি অনেক স্টুডেন্টের ভয়ের একটা, এখানে ধাপ বিচ্যুতি দেখলে অনেক স্টুডেন্ট মাথায় হাত দেয়, হায় আল্লাহ এ কী হইল। কিন্তু এটা কোনো বিষয় না, আপনার সূত্র দিয়ে করতে গেলে আপনার পরীক্ষার টাইমই চলে যাবে, সূত্র দিয়ে না করে। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই মধ্যমানের ভিতরে থেকে একটি মধ্যমানকে আমাদের এ ধরে নিতে হবে। এটা কিন্তু নিয়ম, অনেক মানুষই জানেন, আবার কিছু মানুষই জানেন না। এটা কিন্তু একটা নিয়ম, এ ধরে নিতে হবে। সেহেতু মাঝামাঝি একটাকে ধরলেও হয়। যদি আর আপনার জোড় সংখ্যা থাকে তাহলে তো মাঝে দুইটা সংখ্যা পড়বে, দুইটার মধ্যে একটা নিয়ে নিলেই হয়, এটা কোনো সমস্যা না। আর বিজোড় থাকলে তো মাঝখানেরটা নিয়ে নেন, এটাও অসুবিধা নাই। তো আমরা এখানে দেখি, এখানে 3, তো এই মাঝে 65 পয়েন্ট, এটা মাঝ বরাবর আছে। তো আমরা এটাকে এ ধরে নিই। এটাকে আমরা কি ধরব? এ ধরবো। হ্যাঁ, বুঝেছেন তো এ কেমনভাবে ধরতে? এটা একটা নিয়ম। মধ্যমানের যে কোনো একটি মধ্যমানকে এ ধরে নিতে হয়। এই দেখেন যখন এখন আপনাদের এই সহজ টেকনিকটি শিখাই দেই। বলছিলাম আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম ধাপ বিচ্যুতি একটা সহজ টেকনিক। যেই মধ্যমানকে আপনি এ ধরবেন, মনোযোগ দিয়ে শুনবেন, যেই মধ্যমানকে আপনি এ ধরবেন সেই সোজাসুজি ধাপ বিচ্যুতি 0 হবে। হ্যাঁ, শুনে অবাক লাগলেও এটাই সত্যি। যে মধ্যমানকে আপনি এ ধরবেন সেই বরাবর ধাপ বিচ্যুতি হবে 0। তো 0, এখন উপরে উঠলে মাইনাস, নিচে নামলে প্লাস। এখন উপরে গেলে -1, -2, -3, আর নিচে 1, 2, 3। ওকে। ও, আমরা এখানে মোট গণসংখ্যাটা বসিয়ে নিই। এটা তো এই যে মোট গণসংখ্যাটা বসিয়ে নিই। তো এগুলা যোগ করে ফেলি। কত? 6 + 8 + 10 + 12 + 5 + 7 + 2, 5 + 7 + 2, 50। এই লেখাগুলো একটু মিটে গেছে মনে হয়, সমস্যা, এটা জল রং তো তাই মিটে গেছে। হ্যাঁ, বোঝা তো যাচ্ছে। হ্যাঁ, তো এখন FI EY হলো এই ধাপ বিচ্যুতিকে EY দিয়ে প্রকাশ করা হয়। আর FI হচ্ছে গণসংখ্যা। এগুলো আমরা গুণ করে দেব। 6 আর 3 গুণ করলে 3 × 6 = 18, -18 হবে, -16 হবে, -10 হবে, এরকম গুণ করে দেবো। এটা গুণ করতে হবে, এটাও নিও, এটা গুণ করতে হবে। FI এই তো এখানেই দেখা যাচ্ছে FI আর EY গুণ অবস্থায় আছে। এখানে মাঝখানে কিন্তু যোগ বিয়োগ চিহ্ন নেই, ভাগ চিহ্ন নেই, তো এটা গুণ হবে। তো 6 আর -3 গুণ করলে -3 -18 -18, তারপর এখানে -16 -10, তারপর এখানে 0। 12 দিয়ে 0কে গুণ করলে কিন্তু 0ই, যে কোনো সংখ্যা দিয়ে 0কে গুণ করলে 0ই। তো এখানে 5কে 1 দিয়ে গুণ করলে 5, 7কে 2 দিয়ে গুণ করলে 14, আর 2কে 3 দিয়ে গুণ করলে 6। এখন আমরা মোট FI EY এর মানটা যোগ করে ফেলব। তো -18 যোগ
-16 যোগ -10 যোগ 0 + 5 + 15 + 6। তো বের হয়েছে কি -19। হ্যাঁ ঠিক আছে, তো -19। এখন আমরা বের করব গড়। আসল পর্যায়ে চলে আসলাম। এখন আমরা বের করব কি গড়। তো গড় বের করার জন্য প্রথমে দাঁড়ান, মাইকের এটা খুলে গিয়েছে। হ্যাঁ, গড় সুতরাং আমরা গড় লিখব, সুতরাং গড়। গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fy ey বাই n ইন্টু h। এইটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। হ্যাঁ, সিম্পল। এই সূত্র তো মুখস্থ রাখা লাগবে, এটা তো আর কোনো বোঝার বিষয় না। তো হ্যাঁ, তো আমরা কত দিয়েছিলাম? 65.5। 65.5, হ্যাঁ, মানে প্লাস সামেশন এফ মোট কত বের হয়েছে? -19। নিচে এন মোট কত? 50 ইন্টু এইচ। আমি তো মধ্যবিন্দু শিখেছিলাম, এইচ কেমন বার করে। 31 ধরে 31 থেকে 40 পর্যন্ত গুনুন। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10। তো এখানে আমাদের হবে 10। তো এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলে ফেলুন, অত ঝামেলা করে লাভ নেই। ও সাইড নোট করতে হবে, তো সাইড নোট করতে হবে। ইকুয়াল টু সামেশন fy ui ইকুয়াল টু মাইনাস n ইকুয়াল টু 50 আর h ইকুয়াল টু 10। ওকে, তো এখন আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে ফেলি। 65.5 প্লাস -19 ভাই 50 ইন্টু 10, 61.7। 61.7। ওকে, উত্তরটা মিলিয়ে নিই একবার। ও হ্যাঁ, ঠিক আছে, আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এটার উত্তর বেরিয়েছে কি 61.7। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা চলে যাচ্ছি গাণিতিক গড় নির্ণয়। এইটা শেষ করলে আমাদের শেষ হয়ে যাবে। তো গাণিতিক জন্য আবার মধ্যমান বসাতে হবে। দুইটা তো সেমই প্রশ্ন, সেটা তো মধ্যমানও তো একই, এটা তো আর কোনো বোঝার বিষয় না। তো 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। হ্যাঁ, তারপর গণসংখ্যা বের করে দেব। গণসংখ্যা 6, 8, 10, 12, 5, 7, 2, 5, 7। সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছে, কিন্তু গাণিতিক পদ্ধতিতে গড় এটা আরও অনেক সহজ, একবারে ইজি। যে এইটা না যে এইটা দেয়, এটা তো তোমার ভাগ্য আরও ভালো। এটা এত ইজি, এটা করতে যত সময় লাগবে এটা করতে তার থেকে অর্ধেক সময় লাগবে যদি তাড়াতাড়ি করো। তো আমাদের গাণিতিক গড়ে কী লাগছে? শ্রেণীব্যাপ্তি। 1 নম্বর শ্রেণীব্যাপ্তি তো লাগবেই।
তারপরে মধ্যমান, তারপরে গণসংখ্যা, আর তারপর এফআই এক্সআই, এফআই আর এক্সআই গুণ করে দেবো। কারণ এফআই হলো আপনাদের গণসংখ্যা আর এক্সআই হলো আপনাদের মধ্যমান, এই দুইটা গুণ করে দিলেই আমাদের এফআই এক্সআই এর মান বের হয়ে যাবে। তো আমরা গুণ করে দিই 35.5 35 ইন্টু 6 213 ইন্টু 364 55.5 ইন্টু 10। তারপরে আমরা 65.5 গুণ করে দেবো 786, 75.5 ইন্টু 5, 5 ইন্টু 5 377.5, 377.5, 85.5 ইন্টু 7, 85.5 ইন্টু 7, 598.5। তারপরে 95 ইন্টু 2, 95.5 ইন্টু 2। দেখো আমরা মধ্যমান এক্সআই এবং গণসংখ্যা এফআই দুইটাকে গুণ করে এফআই এক্সআই বের করে ফেলেছি। দেখছো প্রত্যেকটা আমি কিন্তু বের করেছি, এইরকম করে বের করবে গুণ করে ক্যালকুলেটর দিয়ে, এটা কোনো ব্যাপারই না। তো এখন এগুলোকে যোগ করে দেব। সংখ্যা তো মোট কত, এনে করলে তো 50। তো এফআই এক্সআই বের করবো। হ্যাঁ, যোগ করে 213 প্লাস 364 প্লাস 555 প্লাস 786 প্লাস 377.5 প্লাস 598.5 প্লাস 97। দেখো এগুলো সব যোগ করে মান বের হয়েছে 3085। 3085। ও এখানেও তো $3085। হ্যাঁ, তো এখন আমরা এটার গড় বের করব। গড় তোর কি লেখা, সুতরাং গড় এক্স বার ইকুয়াল টু, এটা সূত্র একবার সহজ, উপরে সামেশন এফআই এক্সআই আর নিচে এন। হ্যাঁ, উপরে সামেশন এফআই এক্সআই আর নিচে এন। আর এখানে আমার একটা ভুল হয়েছে, এখন আমার এখানে জায়গা নেই, সেহেতু আমি লিখতে পারছি না। তো এখানে তোমরা লিখবা সামেশন দিয়ে এফআই ইউআই দিয়ে তারপরে ইকুয়াল টু দিয়ে -19 লিখবা। এখানেও সেম সামেশন এফআই এক্সআই দিয়ে তারপরে যেটা পুরোটা যোগ করে বের হয়েছে সেটা লিখবা। ওকে, তো সামেশন এফআই এক্সআই বাই এন, সামেশন এফআই এক্সআই এর মান কত বেরিয়েছে 3085। 3085 আর নিচে এন কত, এন হলো গিয়া 50। তো এটাকে ভাগ করে দাও, শেষ। 485 ভাগ 50, 61.7। বাহ, দুই ঘরেরই মান সেম। তো শেষ হয়ে গেল আমাদের গড় নির্ণয়। এই নিয়মে করতে পারলে এই গড় নির্ণয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর একটা তো আমি একটু লিখতে গিয়ে ভুল হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিয়েছি। এখানে সামেশন এফআই ইউআই দিয়ে উত্তরটা লিখবে, এখানে সামেশন এফআই এক্সআই দিয়ে তারপরে উত্তরটা লিখবে। আমি যেহেতু ভুলে গেছিলাম তাই এটা দিতে পারিনি, আর এখানেও জায়গা নাই, না হলে আমি দিলাম না সুন্দর মতো। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।
আমরা সুন্দর মতো এটা বুঝিয়ে দিয়েছি, সেহেতু আশা করি আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।